হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমার জীবনের বাস্তব একটি ঘটনা তোমাদেরকে বলতে যাচ্ছি। তার মানে বুঝতেই পারছো, একদম ঝাঁকানাকা একটি গল্প হতে চলেছে। সুতরাং তোমরা কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্প চলে যাই। তবে গল্পটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আমি বারেবারেই করে থাকি। সেটি হচ্ছে, আমার গল্প শুনে তোমরা যদি মজা পাও, তাহলে তোমাদের কাছে আমার একটাই দাবি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো ভালো কমেন্ট করবে। আর যদি আমাকে কারো ভালো লেগে যায়, তাহলে কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করবে। যার কমেন্টটি আমার পছন্দ হবে আমি তাকেই নক দিব। তখন কলেজে চান্স পেয়ে কেবল প্রথম দিন ক্লাস শেষে একটা মেয়েকে দেখে আমার কেমন জানি ফিল হতে থাকে। মেয়েটি আর কেউ না, নাতাশা। যখন ওকে প্রপোজ করতে গেছিলাম তখন সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল। তারপরও আমি হার মানি নাই, পাগলের মতো ভালোবাসতাম ওকে। একসময় আসলো ও আমাকে ভালোবাসতে শুরু করল। যে মেয়ে আমাকে রিজেক্ট করেছিল সেই আমাকে প্রপোজ করল। এইভাবেই চলতে লাগলো আমাদের রিলেশন। এমনি একদিন, নাতাশা, কাব্য, একটা কথা বলি ঘাড়ে মাথা রেখে। কাব্য, হুম বলো। নাতাশা, আমি যদি দেখি তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ, সেদিনই হবে তোমার আর আমার শেষ রিলেশন। আর কখনো আমাকে তুমি পাবে না। চোখ দিয়ে পানি পড়ছে। কাব্য, আরে পা গলি, তোমাকে ছাড়া আমি কোথায় যাব? আমি যে শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। এমন কথা আর কখনো বলবে না। কাব্যের এমন কথা শুনে নাতাশা তাকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে বিয়ের ডেট আগাতে থাকে। ঠিক যেদিন আমাদের এঙ্গেজমেন্ট তুমি আমাকে জড়িয়ে ধরে প্রপোজ কর, সেটা নাতাশা দেখে ফেলে। আমাকে ভুল বোঝে সে মনে করে আমি তোমাকে ভালোবাসা। এই কথাগুলো বলতে বলতে কাব্য ভাইয়া কাঁদতে থাকে। আবার বলতে থাকে, তুমি চলে যার পর ও ওই আংটিটা ছুঁড়ে ফেলে দেয় আমার মুখের উপর আর বিয়ে ক্যান্সেল করে দেয়। আগে একটা কথা বলেছিল, আমি কারোর হলে ও আর রিলেশনটা রাখবে না। আমার একটা কথাও শুনে নাই। ও তো লোকের মধ্যে বিয়েটা ভেঙে দিল। জানো আমার এবং আমার পরিবারের কতটা অসম্মান হয়েছে? শুধু মায়ে তোমার জন্য হয়েছে এইগুলো। এর প্রাপ্ত শাস্তি তোমাকে পেতেই হবে তানিশা। এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। আমার আটকানোর মতো সাহস নেই। আমি কি করলাম? আমার জন্য, শুধু মায়ে আমার জন্য কাব্য ভাইয়ার জীবন শেষ হয়ে গেল। শরীর অনেক কাঁপছে। কাব্য ভাইয়া এখনো বাড়িতে ফেরেনি। রাত 1টা বাজতে গেল। আমার ভয় হওয়া শুরু হলো। এখন যেন মনে হচ্ছে আমাদের যদি দেখানো হতো তাহলে হয়তো এত কিছু ঘটত না। আমি তাহলে কাব্য ভাইয়ার প্রথম বউ। কিন্তু এত কিছু হয়ে গেল, আমার পরিবার থেকে কেউ একবারও ফোন বা খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করল না। আসলেই আমি তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম। এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। সকালে আমার ঘুম ভাঙল সূর্যের আলোয়। হঠাৎ আত্মাটা কেঁপে উঠল। কাব্য ভাইয়া কোথায়? তাড়াতাড়ি রুমে গিয়ে দেখলাম শুয়ে আছে। আজও আমার শ্বশুরশাশুড়ি আসবে না, কোনো কাজের লোককেও দেখছি না, তাই আমিই সকালের নাস্তাটা বানিয়ে ফেললাম। তিনি উঠে ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট করে নিলেন। তারপর বাইরে চলে গেলেন। রোজ দিনের মতোই আমার সাথে কোনো কথা বললেন না তিনি। আমি তার রুমে গিয়ে সব গুছালাম। গুছাতে গিয়ে একটা ছবি পেলাম, সেটা নাতাশা আপুর। আচ্ছা, যাকে ভালোবাসা যায়, হাজার কারণ বাধা আসলেও তাকে ভালোবাসে মানুষ। কিন্তু তুমি কেন একবারও কাব্য ভাইয়ার কথা শুনো নাই? একবার তো শোনা উচিত ছিল। তার মানে কি তুমি ওকে ভালোইবাসনি? একই ভাবছি আমি, দোষ সব তো আমার। আমি তাকে প্রপোজ করতে গেলাম। হঠাৎ নিচ থেকে তানিশা তানিশা বলে ডাক এলো। আমি নিচে চলে আসলাম। দেখি তার দুহাতে ব্যাগ ভর্তি বাজার। তানিশা, একই এত বাজার কেন এনেছেন? কাব্য, আমার কয়েকজন ফ্রেন্ড আসবে এবং তুমি এইগুলো এখনই রান্না করবে। তানিশা, এত রান্না করব কেমনে? কাব্য, তুমি না আমাকে ভালোবাসো, এইটুকু করবা না? এটা তো কোনো কঠিন কাজই না। আর হ্যাঁ, 1 ঘন্টার সময় তোমার কাছে। এই বলে আবার বেরিয়ে গেল। তার কথাগুলো কেমন জানি লাগল। আজ সে আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করল। ভালো। ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে গিয়ে সব পরিপাটি করে রান্না করতে থাকলাম। আমার নানু আমাদের কাছেই থাকত।
সেই বুড়ি থুক্কু নানুই আমাকে রান্না করা শিখাইছে, আজ তার একটা কথা খুব মনে পড়ছে। তুই তো বৈশা বৈশা খাস, শহুর বাড়ি গিয়া বৈশা বৈশা কি খাইতে দিবে, হন ছেড়ি আয় রান্না করা শিখাইগি তোর কাজে আসব গাগু। আজ হয়তো তার জন্য রান্না করতে পারি। তার কাছে রান্না শিখতে ভালোই লাগত, বাট অনেক খুঁটা দিত যা সহ্যের মতো না। কিন্তু আজ নেই, খুব কষ্ট লাগছে, মনে পড়ছে তাকে। চোখের পানি মুছে রান্নায় মনোযোগ দিলাম। সেই কখন গেছেন তিনি, ফেরার নাম নেই। এদিকে টেবিলে খাবার ভর্তি করে রেখেছি। হঠাৎ কলিং বেল বাজল, আমি গিয়ে খুলে দিলাম, দেখি তিনি একা। আমাকে না দেখার ভান করে চলে আসলো ভিতরে, হাত ধুয়ে খেতে বসল। আমি জাস্ট তাকে দেখছি। একের পর এক তরকারি দিয়ে খেয়েই চলেছে, আমি জাস্ট অবাক হয়ে তাকিয়ে আছি, এত পেটে জায়গা তার। কাব্যক এই একদম নজর দিবে না বলে দিলাম। তার কথা শুনে ভেংচি কাটলাম একটা, আর তিনি মুখ ঘুরালেন। খেয়ে দিয়ে হাত ধুয়ে আমার শাড়িতে হাত মুছলেন। কাব্যক খাবারগুলো জোশ ছিল, আর তুমিও খেয়ে নিও। এই বলে ডেং ডেং করতে করতে চলে গেল সে। এতটুকু বুঝলাম, আজ একটা ছোটখাটো কষ্ট দিল আমায়। আমিও খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তিনি আসলেন আমার রুমে, আমি উঠে দাঁড়ালাম। তানিশা, কিছু লাগবে আপনার? তিনি কিছু বলল না, ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল, কেমন জানি হার্টবিট ফাস্ট হতে লাগল।